বড় ভাবি, আপনার কি খারাপ লাগতেছে? কায়নাত মাথা নাড়িয়ে শুধায়। না আপু, তোমার কাজ শেষ? আর একটু আছে, এই থালা বাসন ধুইয়া খালি রান্নাঘর পরিষ্কার করা লাগবো। তোমার এসব করতে হবে না, তুমি বরং ঠান্ডা শরবত বানিয়ে তোমার বড় ভাই আর খালুকে দিয়ে এসো, কেমন? সাইমা তাই করলো। কায়নাত থালা বাসন সব ধুয়ে ঘর পরিষ্কার করার সাথে সাথে সাইমাও শরবত বানিয়ে অন্যদের দিয়ে এলো। অর্ণর মাথা ব্যথা করছে, তবুও সে ড্রয়িং রুমে থেকে এক চুল পরিমাণ নড়ছে না। মাশফিক চৌধুরী নিজের ঘরে গেছেন। বেহরুজ বেগম রান্নাঘরে এসে দেখলেন কায়নাত এখনো এখানেই পড়ে আছে। তিনি কিছুটা রাগ দেখিয়ে বললেন, এই গরমের মধ্যে তুমি এখানে কি করছো? কায়নাত বলল, আম্মু, আমার রান্না হয়ে গেছে, প্রায় হলেই চলে যাব। তুমি অর্ণর জন্য ব্ল্যাক টি বানিয়ে ওর কাছে যাও, আর এদিক সাইমা দেখে নিবে। কায়নাত মাথা নাড়ালো। বেহরুজ বেগম স্বামীর কাছে ছুটলেন। কায়নাত উকি মেরে আবার দেখে নিল অর্ণর অবস্থান। আজব ব্যাপার, লোকটা উপরে যাচ্ছে না কেন? নিশা ভাইয়ের এক হাত জড়িয়ে ধরে বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বসে আছে। সে পাটেক ফিলিপ ব্র্যান্ডের একটা ঘড়ি আনতে বলেছিল, কিন্তু অর্ণ বলেছে সে ভুলে গেছে আনতে। নিশা ভাইয়ের কাঁধে মাথা রেখে দুঃখী দুঃখী ভাব নিয়ে বলল, তুমি কেন ভুলে গেলে বলো? আমি তোমাকে হাজারবার মেসেজ করে বলেছি ওইটা আমার চাই মানে চাই। স্বার্থ অপর পাশে সোফায় বসে নখ কামড়াচ্ছে। হাত হতচ্ছাড়ি মেয়ে কোথাকার, ভাইয়ের গলায় ঝুলে বসে আছে, অথচ সে একটু জড়িয়ে ধরতে চাইলেই চরিত্রহীন লোক বানিয়ে দেয়। এখন কি নিশাকে চরিত্রহীনা নারী বানিয়ে দেওয়া উচিত? সে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। নিশা ফের ভাইয়ের হাত জাকিয়ে বলল, তোমার বউ যদি আনতে বলতো তাহলে কি তুমি ভুলে যেতে পারতে ভাইয়া? অন্য এক পর্যায়ে নিশার দিকে ঘাড় নিচু করে তাকালো। ডান হাতের এক আঙুল দিয়ে নিশার মাথা কাঁধের উপর থেকে সরিয়ে কপাল কুঁচকে বলল, সবকিছুর মধ্যে তুই আমার বউকে কেন টানিস? তোর জামাই নিয়ে একবারও টানাটানি করেছি আমি? স্বার্থ শুকনো ঢোক গিরে প্যান্টের চেইনের উপর হাত রাখলো। মেহেরাব নিঃশব্দে হেসে ফেল। স্বার্থর কাণ্ড দেখে একবার কানাডায় সে রণকে বলেছিল, স্বার্থ তোর ভবিষ্যৎ নিয়ে টানাটানি করতে চাইছি রে অর্ণ। এই কথা শুনে অন্য নিজেই স্বার্থর কাজ করে দিয়েছিল। তারপর থেকে বেচারা এই কাজটা একটা জিনিস ভীষণ ভয় পায়, অন্তত অর্ণর সামনে এই নিয়ে কোনো ফাজলামি করে না। নিশা গাল ফুলিয়ে কিছু বলার আগে স্বার্থ বলল, বেবি প্লিজ, আর মান ইজ্জত নষ্ট করিস না আমার। আমি তোকে কিনে দেবো ওই ঘড়ি। নিশা দাঁত কটমট করে তাকালো। ভাইয়ের সামনে কি বলছে সব? অর্ণ মাথা ঝাঁকালো। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে আর বড় লাগেজ খুলে একটা বড় বাক্স বের করে নিশার সামনে রাখলো। নিশার মাথায় টোকা মেনে বলল, নে, এবার এটা নিয়ে ঘরে দৌড় দে। বলেই আদালকে বলল, লাগেজে তোদের সবার জন্য গিফট আছে, নাম লেখা আছে, দেখে নিয়ে নে। বলে আবার স্বার্থ এবং মেহেরাবের দিকে তাকিয়ে বলল, তোরা থাকা, আমি ফ্রেশ হয়ে আসছি। মেহেরাব মাথা নাড়ালো। অর্ণ তার পার্সোনাল ছোট লাগেজ নিয়ে ডাইনিং টেবিলের সামনে আসলো। কায়নাত এতক্ষণ উকিঝুঁকি মেরে ওদেরকে দেখছিল। অর্ণকে উঠে যেতে দেখে সে ভেতরে লুকিয়েছে। অর্ণ হাত ঘড়িতে সময় দেখে গলা ছেড়ে বলল, মিসেস অর্ণ, ব্ল্যাক টি নিয়ে আমার ঘরে আসবেন 5 মিনিটের মধ্যে। কায়নাত অর্ণর বাক্য শুনতেই চোখ খিচে বন্ধ করে নিল। ঘামন্ত কপাল ওনার কোনা দিয়ে মুছে কাপটা হাতে নিয়ে সাইমাকে বলল, আপু, তুমি গিয়ে ওনার ঘরে দিয়ে এসো তো। সাইমা মাথা দুপাশে নাড়িয়ে বলল, বড় ভাইয়ের ঘরে আমি তো যাই না বড় ভাবি। কেন যাও না? ওনার ঘরে কেউ যায় না আপনি ছাড়া। কায়নাত বিরক্ত হলো প্রচুর। কোত্থেকে এসেছে এই মহারাজ? তার ঘরে প্রবেশ করা যাবে না, এ আবার কেমন কথা? সে ওনা মাথায় জড়িয়ে ঘামন্ত শরীর নিয়ে বেরিয়ে এলো রান্নাঘর থেকে। বাইরে সবাই গল্প আড্ডা আর গিফট নিয়ে ব্যস্ত। কায়নাতে নিশাকে বিরক্ত করতে ইচ্ছে হলো না, তাই নিজেই সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। অর্ণর ঘরে দরজা খোলা। কায়নাত গুটি গুটি পায়ে ঘরের ভেতর প্রবেশ করে ওয়াশরুমের দিকে তাকালো। দরজা তো খোলা, তাহলে অর্ণ কোথায়? সে কাপটা বেডসাইডের টেবিলে রেখে পিছু ঘুরতেই অর্ণর শক্ত সুটাম দেহের সাথে ধাক্কা খেলো। মাথা উঁচু করে কপালে ভাঁজ ফেলে তাকালো কায়নাত। অর্ণর গম্ভীর আনন্দ দেখে পিছিয়ে গেল এক পা। বলল, খাম্বার মতো যখন তখন কাছে চলে আসেন কেন? অর্ণ ঠোঁট কামড়ে কায়নাতের পুরো সর্বাঙ্গ চোখ বুলালো। এহেন চাহনি দেখে কায়নাত গুটিয়ে নিল খানিক। শুকনো ঢোক গিলতে না গিলতেই অর্ণ শোধায়, 9 দিনে এত শুকিয়ে গেলেন কি করে? আপনি কি খাওয়া দাওয়া করেন না? আগে আপনি আপনার দৃষ্টি ঠিক করুন। কটমট করে বলল কায়নাত। আর হ্যাঁ,
ডিভোর্স যেহেতু হবেই, তাই আমার থেকে দূরে থাকবেন। খারাপ নজরে আমার দিকে তাকালে আপনার খবর আছে। অর্ণের ঠোঁটের কোণায় বাঁকা হাসিটুকু আরো দৃঢ় হলো। সে কায়নাতের এলোমেলো চুলগুলো ঠিক করে খুবই শীতল কণ্ঠে শুধোয়। আমার থেকে আপনার বেশি তারা ডিভোর্স নেওয়ার জন্য সবে তো সোজা মনে করেছেন। আপনার জ্ঞান বুদ্ধি এখনো হাঁটুতেই পড়ে আছে মিসেস অর্ণ চৌধুরী। কায়নাত অর্ণর হাত ঝাড়া মেরে সরিয়ে দিল। মিসেস অর্ণ চৌধুরী ডাক্তার শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছে সে। কলেজ বাড়ি বাইরে যেখানে যাচ্ছে সেখানে অর্ণ অর্ণ আর অর্ণ। কায়নাত অর্ণের বুকের মধ্যে ধাক্কা দিয়ে বলল, আপনার সমস্যাটা কি বলবেন আমায়? আমাকে না আপনি নিজেই ডিভোর্স দিতে চেয়েছিলেন? আজ যখন আমি ডিভোর্স দিতে রাজি হয়েছি, তাহলে আপনার সারনেম আমার নামে কেন লাগাচ্ছেন? যেখানেই যাচ্ছি সেখানেই মিসেস অর্ণ চৌধুরী। নিজেকে এখন পাগল পাগল লাগছে আমার। অর্ণ রুষ্ট হাসলো, পকেটে দুহাত ঢুকিয়ে কায়নাতের আনুর পানে তাকিয়ে বলল, বিকজ ইউ আর অর্ণস হোয়াইট রোজ। কায়নাত চোয়াল শক্ত করলো। অর্ণর কোনো কথাই যেন এখন সহ্য হচ্ছে না। চাই কি এই লোকটা? বউ মানি না, বউ মানি না, এখন সেই বউকে নিয়েই তামাশা। কায়নাত অর্ণর বুক ঠেলে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। এসব আর নিয়ে যাচ্ছে না, খুলনা গিয়ে আর আসবেই না সে। যা হওয়ার হবে। বউ যখন মানেই না তখন এই বাড়িতে থেকে লাভ কি? নিচে স্বার্থ নিশার পাশে বসেছে, সামনেই আদাল, মেহেরাব ও আইমান উপস্থিত। স্বার্থ নিশার কাঁধে হাত রাখতে না রাখতেই নিশা কটমট করে তাকালো। স্বার্থ হাত গুটিয়ে নিল, সাথে সাথে অসহায় মুখ বানিয়ে ফিস ফিস করে বলল, বেবি একটু তো কাছে আসতে দিবি? এই তোমরা এখন বাড়িতে আছো বুঝলে, এসব প্রেম প্রীতি আমাদের সামনে করবে না বলে দিলাম। আদাল নাক মুখ কুচকে বলল। নিশা ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, ভাইয়া, ওনাকে বাড়ি থেকে বের করো প্লিজ, আমাকে ডিস্টার্ব করতে এসেছে এই লোক। স্বার্থ অবাক কণ্ঠে বলল, এই তোর সাথে 2 দিন দেখা হয়নি বলে না কালকে রাতে তুই কল দিয়ে কান্না করলি? গিরগিটির মতো রং বদলাচ্ছিস কেন? তোকে বিয়ে করলে তো জীবন রংধনু হয়ে যেত রে। নিশা স্বার্থর পেটে চিমটি কেটে বলল, এখান থেকে তোমার বাড়ি খুব বেশি দূরে, তবুও কেন 2 দিন দেখা করনি? মেহেরাব খুব খুব করে কেসে উঠল। স্বার্থ কটমট করে মেহেরাবের দিকে তাকাতে মেহেরাব নিশার দিকে তাকিয়ে বলল, তোকে এখনো বলেনি কেন ও 2 দিন দেখা করেনি? নিশা দুপাশে মাথা নাড়িয়ে বলল, না তো, আমাকে কিছু বলেনি। তুমি জানো? ওই যে ওর কাজিন আলিশা আছে না, চিনিস নিশ্চয়ই? হ্যাঁ, ডাইনি একটা। আলিশাকে ধানমন্ডি দিতে গিয়েছিল ও, আর ওখানে কি 2 দিন থেকে এসেছে। স্বার্থ চোখ বন্ধ করে মাথায় হাত দিল। নিশা আশ্চর্য হয়ে স্বার্থর দিকে তাকিয়ে চিৎকার করে বলল, খারাপ লোক একটা। কয়টা লাগে তোমায়? হ্যাঁ, ওই মেয়ে বেশি সুন্দর বলে ওর পেছনে ঘুরছো তুমি? তোমার সাহস হলো কি করে স্বার্থ ভাই? স্বার্থ সহ মেহেরাব, আদাল ও আইমান কান চেপে ধরল। স্বার্থ শুকনো ঢোক গিলে কিছু বলতে গেলে নিশা সোফা ছেড়ে উঠে হন হন করে উপরের দিকে চলে গেল। স্বার্থ অসহায় চোখে সেদিকে তাকিয়ে কটমট করে মেহেরাবকে বলল, বাল চিপাই ফেলা তোর স্বভাব। নিজে যেদিন চিপাই পড়বি ওই দিন বুঝবি ফ্যাম কি বড় জ্বালা। বাল এই নেশার বাচ্চার রাগ ভাঙাতে ভাঙাতে অর্ধেক যৌবন শেষ হয়ে গেল। মাইয়া মানুষের কথায় কথায় খালি রাগ। ঢাকা শহরে রাত 10টা থেকে 11টা মানে সবে মাত্র সন্ধ্যা। গুলশান 2-এ দাওয়ালিব নামে সে বিখ্যাত বারে বসে আছে সুন্দরী এক নারীর পাশে ভেরস্কো ইডিয়ান। লোকটার বাঁ পাশের এক ভ্রুতে পিন টাইপ কিছু দিয়ে ফুটো করা, সেখানে কালো রঙের ছোট একটা ডায়মন্ড বসানো। আননে লেগে আছে হিংস্রতা, যা নরম মনের কোনো মানুষ দেখলেই ভয়ে কেঁপে উঠবে। তবে হ্যাঁ, যে কেউ দেখলেই তার রূপের প্রশংসা করতে বাধ্য। চুলগুলো ঘাড় ছুঁই ছুঁই হয়, মাথায় একটা ঝুঁটি করে রেখেছে। ঠোঁটের কোনায় জ্বলছে জলজল করতে থাকা সিগারেট। আশেপাশে তারই লোক দিয়ে পুরো বার ভরে আছে। কোনায় কোনায় কালো পোশাকধারী সুঠাম দেহের লোকগুলোকে দেখে মনে হচ্ছে কোনো ভূতের রাজ্য ধারণ করেছে বারটা। পড়শি নিজেও ছোট একটা সিগারেট রাখলো। গায়ে ছোট পাতলা টি শার্টের মতো একটা পোশাক, যা নাভির উপরে উঠে আছে। মিনি স্কার্ট পরে পুরো উন্মুক্ত দুপা ভেরেস্কো রুরুর উপর রাখলো। ভেরেস্কো বাঁকা হাসলো। পড়শির পায়ে তার খসখস হাত রাখতেই পড়শি ঝুঁকে এলো তার দিকে। ঠোঁটের সিগারেট ভেরেস্কো ছুঁড়ে মারল দূরে। পড়শি তার কানের কাছে ফিস ফিস করে বলল, I want that girl, honey. আকাশে আজ গোল থালার মতো রূপলি চাঁদ উঠেছে। হালকা দমকা হাওয়া এসে আছড়ে পড়েছে কায়নাতের চোখে মুখে।
আগুনে লেগে আছে না পাওয়া হাজারো হাহাকার যন্ত্রণা। সে কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এইটুকু জীবনে এত বড় বড় সিদ্ধান্ত নেওয়া যেন আকাশ সমান ভারী মনে হচ্ছে। পাশে কেউ নেই, মাথায় হাত রেখে সমাধান দেওয়ার মতো কেউ নেই। ধরতে না পারা আর ছাড়তে না পারার মধ্যেখানে একবার পড়ে গেলে ছাই হয়ে পড়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। কায়নাতের বোধহয় সেটাই হয়েছে। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। তীব্র বাতাসে উঠছে কায়নাতের ওড়না, বেরোনি গাঁথা চুলগুলো এলোমেলো হয়েছে খানিক। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস আইমানের ঘর থেকে গানের গলা ভেসে আসছে প্রায় আধা ঘন্টা ধরে। ছেলেটার বিষণ্ণ গলা। কায়নাত ফ্লোরে ছাদের কিনারায় দেয়াল ঘেঁষে বসলো। ভয় করছে না মোটেও। খানিকক্ষণ পর মনে হলো সিঁড়ি ডিঙিয়ে কেউ উপরে আসছে। কায়নাত শূন্য চোখে দরজার দিকে তাকিয়ে রইল। দেখলো লম্বাটে প্রেম ছাদে এসেছে। সে এগিয়ে গিয়ে ছাদের মধ্যখানে পেটের চেয়ারে বসলো। হঠাৎ পাশে চোখ যাওয়ায় সে চমকে উঠল। কায়নাতের মতো দেখতে আবছা আলোয় কোনো মানুষের অবয়ব দেখা যাচ্ছে। সে বিড়বিড় করে দোয়া পড়ে বলল, কোন শাকচুন্নি ঘাড় মটকাতে এসেছিস? হ্যাঁ, আমি ডাক্তার মানুষ, একবার তোকে ধরতে পারলে তোর ঘাড় ভেঙে সেলাই করে দেব। কায়নাত প্রেমের কথা শুনে খিলখিল করে হেসে উঠল। প্রেম এবার সত্যি ভাবলো ছাদে ভূত এসে বসে আছে। এত রাতে তো কায়নাতের ছাদে থাকার কথা নয়। কায়নাত উঠে দাঁড়িয়ে বলল, আমি কায়নাত ভাইয়া, কোনো ভূত নই। প্রেম প্রেম চোখ বড় বড় করে কায়নাতের উপস্থিত জায়গায় তাকালো, ধীর কণ্ঠে বলল, ভূত দেখি ভাবির কণ্ঠ নকল করতে শিখে গেছে ভাই। কাছে আয়, তোর ঘাড়টা আমি মোটকে চটকে দেই। কায়নাত এবার সত্যি ভীষণ লজ্জা পেল দেবরের মুখে এমন ধরনের কথা শুনে। সে গলাকে সে মিনমিন করে শোধায়, আসসালামু আলাইকুম দেবর মশাই, আমি আপনার বড় ভাইয়ের একমাত্র বউ কায়নাত সুভা। প্রেম বিস্মিত হতভম্ব হয়ে চিৎকার করে বলল, নাউজুবিল্লাহ, আমার ভাই কোনো পেত্নিকে বিয়ে করেনি। এই তুই আমার ভাবির নাম জানলি কি করে? কায়নাত এবার নাক মুখ কুচকে ফেললো। মাথায় ওড়না টেনে প্রেমের দিকে এগিয়ে আসতে প্রেম ছিটকে দূরে সরে গেল। তাওবা করে বলল, ভাই, আমার বিয়ে শাদী এখনো হয়নি, দূর থেকে কথা বল, না হলে। চুপ করুন আপনি। আমি কায়নাত, চোখ খুলে ভালো করে দেখুন কি ভূত ভূত শুরু করেছেন। এখানে ভূত আসবে কি করে? তখনই ছাদে এলো নিশা এবং নিধি। কায়নাতকে এখানে দেখে ওরা একসাথে হ্যাপি বার্থডে বলে চিল্লিয়ে উঠল। কায়নাত চমকে দরজার দিকে তাকালো। নিশার এগিয়ে আসতেই কায়নাত অবিশ্বাস্য কণ্ঠে শুধোয়, আজ আমার জন্মদিন। নিধি কায়নাতের মাথায় টোকে মেরে বলল, হ্যাঁ, আজ 23 তারিখ, ভুলে গেছিস? কায়নাত মুচকি হাসলো। বড় হয়ে গেল সে। 18 কবে হবে? মানুষের মুখে বাচ্চা মেয়ে ডাকটা শুনতে আর ভালো লাগে না। প্রেম লজ্জায় কাচুমাচু হয়ে দাঁড়ালো। এতক্ষণ কায়নাতকে সে কত কিছু বলেছে। নিজের গালে নিজেরই থাপ্পড় মারতে ইচ্ছে করছে। প্রেম খুক খুক করে কেসে উঠল, বলল, ভাবি, শুভ জন্মদিন। মাফ করবেন, আমি ভেবেছিলাম আপনি এত রাতে হয়তো ছাদে আসবেন না। কায়নাত জোরপূর্বক হাসলো, বলল, সমস্যা নেই ভাইয়া, কিন্তু নেক্সট টাইম এমন ভুল করবেন না। পরে দেখা গেল সত্যি সত্যি ভূত আপনার ঘাড় মোটকে চটকে দিবে। প্রেম শরমে মুখের উপর হাত রাখলো। নিশা ভ্রুযুগল কুচকে বলল, কি হয়েছে এখানে? ভাইয়া, তুমি এখানে কি করছো? কিছু হয়নি, বাইরে অনেক বাতাস, তাই এসেছিলাম ছাদে। আচ্ছা, সে যাই হোক, কায়নাত চলো নিচে যাই। নিশা ও নিধি কায়নাতকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নিয়ে এলো। ঘরে এসে দেখলো খুবই ছোট সাইজের একটা কেক, মধ্যে ছোট করে বারবি ডলের পেটের উপর লেখা হ্যাপি বার্থডে হোয়াইট রোজ, নিচে ছোট্ট করে লেখা সুইট অ্যালিসম। পাশে একগুচ্ছ সাদা গোলাপ। কায়নাত কেকের দিকে তাকিয়ে তোড়া করে নিশার দিকে তাকালো। হোয়াইট রোজ, এই নামে তাকে কে যেন ডেকেছিল মনে হচ্ছে। কে ডেকেছিল মনে করতে পারছে না সে। নিশা কায়নাতকে নিয়ে সোফায় বসে কাবার থেকে একটা মাঝারি সাইজের শপিং ব্যাগ বের করে কায়নাতের সামনে রাখলো। কায়নাতের নরম গাল টেনে দিয়ে বলল, ভাবিজান, আপনার জন্য ছোট্ট একটা উপহার, দেখে বলুন তো আপনার পছন্দ হলো কি না। কায়নাত ব্যাগ হাতে নিয়ে প্রথমে একটা বাক্স বের করলো, ফোনের বাক্স। কায়নাত চোখ বড় বড় করে নিশার দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, ফোন? নিশা মাথা নেড়ে বক্স খুলে কায়নাতের হাতে দিল। আইফোন 15 এটা আগে আনবক্সিং করা হয়েছে, নিশাই হয়তো করেছে। কায়নাত ফোন ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। নিশা বলল, ফোন রাখো, আমি সব কিছু ঠিক করে দিয়েছি আগে। দেখো ব্যাগে আর কি কি আছে।
কায়নাত ফোন রাখলো, ব্যাগ থেকে লাল রঙের লম্বাটে একটা বক্স আছে সেটা বের করলো। কায়নাত বক্স খুলতে বেরিয়ে এলো সোনালি রঙা বেহিসাব পায়েল। কায়নাতের চোখ কপালে, এসব কি স্বর্ণ? কায়নাত ফোট করে নিশার দিকে তাকালো। নিশা নিজেও চোখ কপালে উঠিয়ে তাকিয়ে আছে সেদিকে। এতগুলো পায়েল তো আবার স্বর্ণে। নিধি পাশ থেকে দেখেই বলে উঠল, আল্লাহ গো আল্লাহ, কি এসব? নিশা শুকনো ঢোক গেল। কায়নাত এখন প্রশ্ন করলে সে কি উত্তর দিবে? কায়নাত সত্যি তাই করলো, বলল, এইসব তুমি করেছো আপু? এগুলো দেখে স্বর্ণের মতো মনে হচ্ছে। নিশা ছো মেরে কায়নাতের হাত থেকে বক্সটা নিয়ে পাশে রেখে বলল, উফ, গোল প্লেট এগুলো। যাই হোক, কেকটা কাটো তাড়াতাড়ি। কেক কাটা হলে তিনজন মিলে কেক খেলো। রাতটা পার হলো কোনো রকমে। সকাল ভোরে কায়নাত নামাজ আদায় করে ছাদে বাগানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছে। আজ অর্ণ কিংবা প্রেম কেউ ছাদে ওঠেনি। সকাল হতেই একে একে সবাই জাগ্রত হলো। কায়নাতের মনে হচ্ছে সবাই আজ একটু বেশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। সকালবেলা বেহেরুজ বেগম সাইমাকে নিয়ে নাস্তা বানালেন। আর চোখে কায়নাতকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে তিনি কায়নাতের নিকটে গিয়ে এলেন। পাশে বসে কায়নাতের মাথায় হাত রাখলেন। কায়নাত চমকে শাশুড়ির আনুর পানে তাকিয়ে বলল, আম্মু কিছু বলবেন? বেহরুজ বেগম দোয়া পড়ে কায়নাতের মাথায় ফু দিয়ে বললেন, আমাদের জীবনের প্রত্যেকটা দিন নতুন জীবনের নতুন পথ। আজ তোমার জন্মদিন শুনেছি, কখনো ভেঙে পড়ো না। সব সময় মনে রাখবে, ধৈর্যের ফল মিষ্টিই পাবে। কায়নাত নিষ্পলক চোখে শাশুড়ির বদনখানে তাকিয়ে শুকনো ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। ঠোঁটে দারুণ হাসি টেনে বলল, মা, আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আরো ধৈর্য ধরার ক্ষমতা দেন। উত্তপ্ত দুপুর বেলায় নিধি নিজের জামা কাপড় ধুয়ে ছাদে ছাড়িয়ে দিল। এখন দুপুর 1টার মতো। খানিক্ষণ পর নুসরাতের সাথে সে হসপিটালে যাবে চেকআপের জন্য। প্রত্যেক মাসে চেকআপ করতে হচ্ছে। নুসরাতের পেট একটু বড় হয়েছে, চলাফেরা করতে একটু কষ্ট হয়। নিশা বাড়িতে নেই, সে কোচিংয়ে গেছে। 11টার দিকে আসবে, বিকেলের দিকে। কায়নাতকে দিয়ে বেহরুজ বেগম খাবার পাঠিয়েছেন চৌধুরী অফিসে। ড্রাইভারকে দিয়ে পাঠাতে চেয়েছিলেন কিন্তু মাশফিক চৌধুরী নিষেধ করেছেন। নিধির সব কাজ সেরে রেডি হয়ে নুসরাতকে নিয়ে বেরিয়ে পড়ল। প্রেমের সাথে তার সেদিনের পর থেকে আর কোনো কথাও হয়নি। হবে বা কী করে? প্রেম কথা বলতে চাইলেও নিধি এখন চুপ করে থাকে। ভালোবাসা যদি বলে বোঝায় সেটা ভালোবাসা আর হলো কই? অনুভব করতে পারলে সকল পরিস্থিতির সঙ্গী হয়ে থাকলেই না বোঝা যায় কে মনের মানুষ আর কে সময়ের মানুষ। হসপিটালে আসতে বেশি সময় লাগলো না। নিধিরা গাড়ি থেকে নেমে প্রেমের ফ্লোরে আসতেই নুসরাতের পার্সোনাল ডাক্তারের চেম্বারে ঢুকলো। নিধি বাহিরে বসলো। তার ভেতরে যেতে ইচ্ছে করছিল না। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ প্রেমের কণ্ঠস্বর শুনে সে ভ্রুযুগল কুচকে ডান সাইডে তাকালো। একটা মেয়ে এবং মধ্যবয়স্ক লোকের সাথে কথা বলতে বলতে প্রেম এদিকটায় আসছে। হিয়া আর তাফেল সাহেব এসেছিলেন চেক আপ করতে। নিধি ভাবলো পেশেন্ট। মেয়েটার চোখ মুখ বলে দিচ্ছে অন্য কথা। সে দৃষ্টি ঘুরিয়ে নিল, মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। প্রেম নিধির নিকট আসতেই থেমে গেল। নিধি হসপিটালে এসেছে কেন? সে তাফেল সাহেবকে বলল, আঙ্কেল, আমার কাজ আছে, আপনি নিজের খেয়াল রাখবেন। আর হিয়া, আপনি আঙ্কেলকে দেখে শুনে রাখবেন। হিয়া মুচকি হাসলো, বলল, অবশ্যই রাখবো প্রেম, খেয়াল রাখবেন নিজের। দেখা হবে আবার। প্রেম আলতো হাসলো। হিয়ার প্রস্থান করতেই প্রেম নিধির পাশে বসে পড়লো দূরত্ব রেখে। নিধি প্রেমের অস্তিত্ব টের পেয়েও মাথা তুলে তাকালো না। কি বা বলার আছে? কিছু নেই। প্রেম খানিক্ষণ চুপ থেকে বলল, হসপিটালে কি করছিস? নিধি চুপ রইল। কিছুক্ষণ নীরবতা ভেঙে বলল, নুসরাত আপুর চেক আপ ডেট আজ। প্রেম ঘাড়ে হাত রাখলো। সে ভুলে গিয়েছিল। শুকনো ঢোক গিলে বলল, মন খারাপ? কথা বলিস না আজকাল। নিধি আলতো হাসি দিয়ে শুধোই, কাটা হয়ে মানুষের গলায় বিঁধে থেকে লাভ কি? সে যাই হোক, ভালো আছেন প্রেম ভাইয়া? প্রেম এহেন ডাকে হক চুকে তাকালো নিধি নতমাতার দিকে। হঠাৎ চোয়াল শক্ত হলো। নিধি কোনোদিন প্রেমকে প্রেম ভাইয়া বলে ডাকেনি, আজ ডাকছে কেন? প্রেম উঠে দাঁড়ালো, নিজের চেম্বারের দিকে এগিয়ে যেতে যেতে বলল, তোর কল্পনার থেকেও শতগুণ ভালো আছি, দোয়া করিস।
নিধি নির্বাক অশ্রুবনা চোখে প্রেমের চলে যাওয়া দেখলো। ভেতরের ভেঙে যাওয়া হৃদয়ের শব্দখানা শুনতেই বুকের ভেতর হাত চেপে ধরে চোখ খিচে বন্ধ করে ফেলল। মাঝে মধ্যে এত যন্ত্রণা হয় বুকে, যা প্রকাশ করতে গেলেও যন্ত্রণায় শ্বাস আটকে আসে। এত এত হাহাকার নিয়ে মানুষ কিভাবে বেঁচে থাকে বছরের পর বছর? এতটা অসীম ব্যথা আছে যে ব্যথা কখনো অশ্রু হয়ে আসে না, তবুও বুক ভেঙে যায় প্রতিটা দিন তার নিস্তব্ধতায়। একটা বিশাল মহাশূন্য টেনে নিচ্ছে তাকে, যেখানে সে নিজেও সবকিছুর মানে হারিয়ে ফেলেছে। শূন্যই শুধু শূন্যতা বাড়ে, সাথে হাহাকার। কায়নাত হাতে টিফিন বক্স নিয়ে সবেমাত্র 12 তলায় এসেছে। গায়ে কালোর বোরকা, হিজাব জড়ানো, শুধু মুখটা খোলা। মাশফিক চৌধুরীর অফিস রুম 13 তলায়। কায়নাত ভেবেছিল শ্বশুরের কাছে আগে যাবে, পরে মনে হলো এই সময়ে মাশফিক চৌধুরী হয়তো অর্ণর সাথে আছে। সে গুটি গুটি পা ফেলে অর্ণর অফিস রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ চারপাশে চোখ বুলিয়ে ভীষণ অবাক হলো। এই ফ্লোরে সেদিনও কত মেয়ে ছিল, কিন্তু আজ একটা মেয়েও নেই। কোথায় সবাই? আশ্চর্য। কায়নাত অর্ণর অফিস রুমের সামনে এসে দরজা নক করলো। ভেতরে অর্ণর পিয়ে কিছু ফাইল দেখাতে এসেছিল। সে দরজা খুলে দিতেই কায়নাত চোখ পিটপিট করে সামনে তাকালো। কায়নাতকে দেখে ছেলেটা লম্বা সালাম দিল। কায়নাত সালামের উত্তর নিয়ে ভেতর প্রবেশ করলো। অর্ণ তীক্ষ্ণ চোখে কায়নাতের দিকে ভ্রুভাঁজ করে তাকিয়ে আছে। দৃষ্টির মানে? আপনি এখানে কেন? কায়নাত বোধহয় বুঝলো তার চোখের ভাষা। শুকনো ঢোকিলে চারপাশে চোখ বুলিয়ে বলল, আব্বু কোথায়? আম্মু আপনাদের জন্য খাবার পাঠিয়েছেন। অর্ণব পিয়ে কায়নাতের হাত থেকে বক্সটা রেখে শুধায়, ঠিক আছে, আমি তাহলে যাই। আব্বু আসলে বলবেন আমি খাবার দিয়ে গেছি, কেমন? কায়নাত পিছু ঘুরলো ফিরে যাওয়ার জন্য। অর্ণ হঠাৎ গমগমে কণ্ঠে বলে ওঠে, শুনুন ম্যাডাম। কায়নাত থমকালো, পিছু ঘুরে ভ্রু ভাঁজ করে অর্ণর দিকে তাকালো। অর্ণ তার প্রিয়কে বলল, তুমি যাও। ছেলেটা মাথা নেড়ে প্রস্থান করতেই অর্ণ এগিয়ে এলো কায়নাতের নিকট। কায়নাতকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, আপনি বড় হচ্ছেন না কেন? আপনার সাথে পাল্লা দিয়ে তো আমি নিজেই বুড়ো হয়ে যাচ্ছি। কায়নাত হতবাক হলো। কি বলে এই লোক? সে আশ্চর্য হয়ে শুধায়, আমি এখন অনেক বড় হয়েছি, আর আপনি তো আগে থেকেই বুড়ো। আর কি বুড়ো হবেন? নিজেকে কি হ্যান্ডসাম যুবক মনে করেন আপনি? আপনি জানেন আপনি কি বলছেন? অবশ্যই জানি, জানি বলেই তো বলেছি। তখনই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো পড়শি। কায়নাত ও অর্ণ দুজনেই পেছনে তাকালো। পড়শিকে দেখে কায়নাতের চোখ কপালে। ছি, জামা কাপড়ের কি ছিঁড়ি! কায়নাত চোখ ঘুরিয়ে মাথা উঁচু করে অর্ণর বদন পানে তাকালো। অর্ণ এই মেয়ের সাথে কিভাবে সম্পর্কে গিয়েছিল ভাবতেও তার গা গুলিয়ে আসছে। অর্ণ কায়নাতের মুখ পানে তাকিয়ে আছে। পড়শি দুজনকে এই সময় এখানে দেখে বাঁকা হাসলো। এগিয়ে এসে কায়নাতকে বলল, কেমন আছো কায়নাত? কায়নাত শুষ্ক ঠোঁট ভেজালো, বলল, জি ভালো, আপনি ভালো আছেন? অবশ্যই। হঠাৎ এখানে? কায়নাত বিরক্তিকর চোখে পড়শির দিকে তাকালো, বলল, জামাই আমার, অফিস আমার শ্বশুরের, রুমটা আমার, বিয়ে করা জামাইয়ের, তাহলে আমি আসবো না তো কে আসবে? পড়শির মুখের আকার বদলে গেল। হিংস্রতা এসে হানা দিল। সে দাঁত কিরমির করে গা জ্বালানো হাসি দিয়ে শুধোয়, গুড আনসার। জামাইকে তাহলে এভাবেই হাত করেছো? অন্য টেবিলের সাথে হেলান দিয়ে ঠোঁট কামড়ে কায়নাতের দিকে দৃষ্টি তাক করে রেখেছে। কায়নাত সেদিকে খেয়াল না করে শুধায়, বউ হয়ে যদি জামাইকে হাতেই রাখতে না পারি তাহলে বিয়ে করে লাভটা কি? কি আছে তোমার মধ্যে মুগ্ধ করার জন্য? একে তো গাইয়া, তার মধ্যে বাচ্চা একটা মেয়ে। কায়নাত আলতো হাসলো, মাথার হিজাব টেনে ঠিক করে বলল, দেহ বের করে জামা কাপড় পরলে যদি স্মার্ট হওয়া বলে তাহলে আমি গাইয়াই ঠিক আছি। আমার তো ইচ্ছে নেই আপনার মতো স্মার্ট হওয়ার। পড়শি জ্বলে যাচ্ছে। অন্যদিকে রেগে তাকিয়ে বলল, তুমি কিছু বলছো না কেন অর্ণ? এই মেয়ে যা তা বলে যাচ্ছে। অর্ণ টেবিলের উপর থেকে সিগারেট নিয়ে ঠোঁটে রাখলো, তাতে আগুন জ্বালিয়ে বলল, কয়েক বছর আগে তুমি যেমন ছিলে সেটাকে বলে ভদ্র ঘরের মেয়ে, আর এখন যা হয়েছো সেটাকে কি বলে জানো? বিশ্বাসী নো, তুমি হলে সেটাই। অর্ণ ঠোঁটে সিগারেট ধরে কায়নাতের নিকটে গিয়ে এলো। কায়নাত অদ্ভুত চোখে অর্ণর দিকে তাকিয়ে আছে। অর্ণ মৃদু হাসলো। খড়খড়ে এক হাতে সিগারেট ধরে কায়নাতের ঘাড়ে হাত রেখে ও নরম ঠোঁটে জ্বলন্ত সিগারেট চেপে ধরলো। মেয়েটা আতঙ্কে, ভয়ে এবং ব্যথায় ছটফটিয়ে উঠল। জাস্ট কয়েক মুহূর্ত সিগারেটটা চেপে ধরে সরিয়ে নিল। কায়নাতের চোখে পানি, মনে অবিশ্বাস্য। কায়নাত ব্যথায় ছটফটিয়ে কিছু বলার আগে অর্ণ তার অধর চেপে ধরলো কায়নাতের জ্বলন্ত ঠোঁটে। কায়নাত পাথরের মতো দাঁড়িয়ে রইল, মন যেন বিশ্বাসই করতে চাইছে না অন্য ঠোঁটের ছোঁয়া তার অধরে। শরীর জুড়ে শিহরণ বয়ে গেল। পড়শি ফুঁসছে রাগে ঘৃণায়। হাত মুঠোবন্দি করে সামনে দুই নরনারীর পানে তাকিয়ে আছে আগুন আঁখি দিয়ে। অর্ণ খানিকক্ষণ পর কায়নাতকে ছেড়ে দিল। কায়নাতের ভেজা
ওষ্ঠে ডান হাতের বুড়ো আঙুল রেখে মুছে দিতে দিতে বলল, নেক্সট টাইম আমার জিনিসের দিকে নজর দিলে তোমার চোখ দুটো নিচের হাতে বের করবো পড়শে। তোমার সোকল বয়ফ্রেন্ডকে বলে দিও এই অর্ণ চৌধুরী তার থেকেও বড় খেলোয়াড়। পড়শি হাতের কাছে কাচের গ্লাস ফ্লোরে ছুঁড়ে মেরে হন হন করে বেরিয়ে গেল। কায়নাত পুড়ে যাওয়া ঠোঁটে হাত রেখে বলল, এটা কি করলেন আপনি? আমার ঠোঁট পুড়িয়ে কেন দিলেন? অর্ণ কায়নাতের ঠোঁটের দিকে তাকালো। বেশি নয়, হালকা পড়েছে, তবে জায়গাটুকু একদম লাল হয়ে গেছে। সে মাথা আরেকবার ঝুঁকালে কায়নাত ছিটকে দূরে সরে যায়। ছলছল চোখে বলে, আপনার ছোঁয়ায় শরীর জ্বলে যাচ্ছে আমার। একদম আমার কাছে আসবেন না। কায়নাত দৌড়ে বেরিয়ে যায়। ঘর থেকে পেছনে ফেলে যায় এক যুবকের কুঁচকে যাওয়া আঁখি। কায়নাত গাড়িতে বসে আছে। এই মুহূর্তে বাড়ির দিকে গাড়ি যাচ্ছে। কায়নাত নিজের ঠোঁটে হাত রাখলো। জ্বলছে প্রচুর। অন্যর কথা ভাবতেই শরীরে শিহরণ জাগলো। গায়ের প্রত্যেকটা পশম জাগ্রত হলো। ছটফটে উঠলো অশান্ত মন। কি ছিল ওটা? কেনই বা অন্য এমন করলো? বাড়ির সামনে আসতেই হিনান কায়নাতের হাতে একটা চিঠির খাম দিয়ে বলল, এটা আপনার জন্য এসেছে আজ। কায়নাত খামটা নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। নিশার ঘরে গিয়ে খামটা খুলে চোখের সামনে ধরলো। সেখানে লেখা আছে, আজ হঠাৎ করে তোমার জন্য খুব মায়া লাগছে। তুমি যেদিন পৃথিবীতে এলে তোমার কপালে মা বাবার আদর ছিল না। তোমার শৈশবটা খেলনা আর হাসির বদলে কেটেছে অবহেলা, অনিচ্ছা আর কিছু লোকের টাকার ক্ষুধার কাছে বিক্রি হয়ে। জানো, মানুষ যখন ভালোবাসা পায় না তখন সে আর কারোর চোখে ভালোবাসা খুঁজে না, শুধু একটু আশ্রয় খোঁজে। তোমারও তাই হয়েছে। জোর করে বেঁধে দেয়া এক সম্পর্কে আটকে গেছো, যেখানে স্বামী শব্দটার কোনো মানে তুমি কখনো বুঝতে পারোনি। আজ এই মুহূর্তে তোমার মনে হচ্ছে জীবনটা বুঝি ভুল ছিল। তোমার বুকের ভেতরে জমে আছে শত রাতের কান্না। তোমার চোখে এখনো আশা আছে, কিন্তু সেই আশার আলো কোথায় তা আর তুমি খুঁজে পাও না। তুমি কেবল একটা প্রশ্ন করতে পারো, আমি কি কখনো নিজের মতো করে বাঁচতে পারবো? আর আমি বলবো, হ্যাঁ পারবে। তোমার অতীতটা যতই বিষের মতো হোক না কেন, ভবিষ্যতের দরজাটা এখনো খোলা। হয়তো আজ তুমি একা ভেঙে পড়ে আছো, কিন্তু এই মুহূর্তেও তুমি একটা যুদ্ধ ছাড়ো না। তুমি লড়ছো তোমার চোখের জলে নিঃশব্দে ভেতরে ভেতরে। এই চিঠিটা শুধু তোমার জন্য, কারণ কেউ যদি তোমাকে জিজ্ঞাসা না করে তুমি কেমন আছো, আমি করলাম। তুমি বাঁচো, তুমি হাসো, তুমি ভালোবাসো, কেননা তুমি কায়নাত। তুমি কেবল একটা নাম না, তুমি বেঁচে থাকার এক অভাবনী নাম। কখনো কখনো খুব চেনা মানুষও অচেনা হয়ে থাকে, আর অচেনা কেউ হয়ে ওঠে ছায়ার মতো আপন। আজ তোমার জন্মদিন, হয়তো সবাই বলবে শুভ জন্মদিন, আনন্দ করো, হাসো, কিন্তু আমি জানি তোমার চোখে সেই আনন্দের খোঁজ কেবলই হাহাকার। তোমাকে দেখে মাঝে মাঝে অবাক হই, এতটুকু একটা মেয়ে, অথচ বুকের ভেতর কত পাহাড় বইছো চুপচাপ। ঘরে সবার মাঝে থেকেও তুমি ঠিক একা, অথচ কারো কাছে কিছু বলো না। হয়তো বললেই সবাই ভাববে তুমি দুর্বল। শোনো মা, তুমি দুর্বল না। তুমি নদী যে নীরবে সয়ে যায়, তুমি পাথর যে দাঁড়িয়ে থাকে ঝড়ের মুখে, তুমি আলো যাকে কেউ ছায়া দিয়ে ঢেকে রাখতে পারে না। যে ঘর তোমায় এখনো বউ বলে আপন করে নেয়নি, একদিন সেখানেই তোমার হাসির ঠাঁই করে নেবে। আর যার চোখে তুমি এখন অচেনা, সে একদিন ঠিক বুঝে যাবে তুমি কেবল কারো দায়িত্ব নও, তুমি বরং তার ভাগ্য। তাই কান্না পেছনে ফেলে একটু হাসো আজ, কারণ তোমার জন্মদিন আর তুমি পৃথিবীর কাছে উপহার। ভালো থেকো, তোমার চিরসঙ্গী। কায়নাত চিঠি পড়তে পড়তে ডুকরে উঠলো। এই চিঠি কে দিয়েছে? চিঠিখানায় কেমন যেন মামা গন্ধ ভেসে আসছে। মনে হচ্ছে মা এসে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে কথাগুলো বলল। কায়নাত একবার দুবার করে বেশ অনেকবার চিঠিটা পড়ল। মন যেন ভরছেই না। চিঠির মালিককে? কায়নাত চোখ মুছল। চিঠিটা ভাঁজ করে নিজের জামা কাপড় ব্যাগে ভরে নিল। কাল সে আর নিধি চলে যাচ্ছে খুলনায়। কায়নাত নিশার পুরো ঘরে চোখ বুলালো। হয়তো এই ঘর আর কখনো দেখা হবে না। সকালে ঘুম থেকে উঠে বাগানে পানি দেওয়া হবে না। আর
আর রোজ সকালে ছাদে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখা হবে না সেই সুন্দর দৃশ্য। শ্বশুর শাশুড়ি দেবর ননদ বলতেও আর কারোর সাথে যোগাযোগ থাকবে না। কায়নাত ব্যথাতুর আলতো হাসলো। অর্ণ যদি শুধু একটু ভালোবাসতো তাকে, তাহলে সে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করতে এই সম্পর্ককে রঙে রঙিন করতে। কিন্তু অর্ণ যে মানতে নারাজ। হয়তো হয়তো কোথাও একটা শূন্যতা রয়েছে, খুঁত রয়েছে তার মাঝে, যার জন্য অর্ণ মানতে পারছে না। তার ব্যক্তিগত চাহিদা থাকতেই পারে, এতে কায়নাতের কিচ্ছুটি করার নেই। দিন গড়িয়ে রাত হলো। রাত পেরিয়ে এলো নতুন দিনের মিষ্টি রোদের জলমলে রশ্মি। সকালবেলা নিধি আর কায়নাত রেডি হয়ে বসে আছে। কায়নাতের বুক ফেটে যাচ্ছে। সে জানে এই বাড়িতে হয়তো আর আসা হবে না, কিন্তু এই বাড়ির প্রত্যেকটা মানুষ জানে কায়নাত এই বাড়ির পুত্রবধূ আবার ফিরে কোনো এক গোধূলি বিকেলে। আজকের মতো নরম মিষ্টি রশ্মি নিয়ে সে আবারও ফিরবে। তবে সবকিছু বৃথা। কায়নাত ভাবলো যাওয়ার আগে সবার সাথে একবার দেখা করে যাবে, আর যদি কখনো দেখা না হয়। একটু আগেই খাওয়া দাওয়া শেষ হয়েছে। আইমান আর প্রেম বাড়িতে নেই, তারা বেরিয়ে গেছে। যাওয়ার আগে কায়নাতের সাথে দেখা হয়েছিল। সে শ্বশুরের ঘরের সামনে এলো। দরজা টোকা দিতেই বেহরুজ বেগম দরজা খুলে দিলেন। মাশফিক চৌধুরী আজ অফিসে যাবেন না, তাই ঘরেই রেস্ট নিচ্ছিলেন। বড় ছেলের বউকে দেখে তিনি বিছানায় উঠে বসলেন। বেহরুজ বেগম ওকে নিয়ে ঘরে ঢুকলেন। মাশফিক চৌধুরী মিষ্টি হাসলেন, বললেন, পাশে এসে বসো মা। কায়নাত শ্বশুরের পাশে বসলো। বেহরুজ বেগম সামনের সোফায় বসলেন। কায়নাত বলল, আপনার শরীর ভালো আছে আব্বু? জি আম্মু, আল্লাহ ভালো রেখেছেন। জি, নিজের খেয়াল রাখবেন। আপনার বয়স হচ্ছে, তাই এই শরীর নিয়ে লং টাইম বাইরে থাকবেন না। আপনি অনেক রাত করে বাড়ি ফিরেন বলে আম্মুও তো অনেক চিন্তায় থাকেন। বেহরুজ বেগম শান্ত চোখে কায়নাতের মাখা মুখে তাকিয়ে রইলেন। মাশফিক চৌধুরী মুচকি হেসে কায়নাতের মাথায় হাত রেখে বললেন, তুমি যখন বলেছো তাহলে অবশ্যই তাই করব। আম্মু, খুলনা গিয়ে প্রত্যেকদিন তোমার শাশুড়িকে কল করবে, কেমন? সামনে তো বার্ষিক পরীক্ষা, তাই মন না চাইলেও একটু পড়ায় মন বসিও, যত্ন নিও নিজের। শীঘ্রই ফিরে আসবে তো এই আব্বুর বুকে। কায়নাত কান্না ধরে রাখতে চেয়েও আটকাতে পারল না। হু হু করে কেঁদে উঠল। মাশফিক চৌধুরী মাথায় হাত বুলিয়ে বললেন, বোকাবে, কাঁদছো কেন তুমি? বাবা কি হারিয়ে যাচ্ছি? কায়নাত কান্নারত কণ্ঠে বলল, আপনাদের ভীষণ ভালোবাসি আমি। ছোট বড় সব ভুলগুলো মাফ করে দিবেন আব্বু। তারপর বেহরুজ বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু, আপনি বেশি রান্নাঘরে যাবেন না। বেশ কয়েকবার আপনার শরীর খারাপ হয়েছে, তাপের মধ্যে থেকে নিজের যত্ন নেবেন। আর বেহরুজ বেগম প্রশ্ন করলেন। কায়নাত শুষ্ক ঠোঁট ভিজিয়ে চোখের পানি মুছল। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, আর আমি আজীবন আপনার মেয়ে হয়ে থাকবো। ধরনের বুকে এখন আবছা আলোয় আলোকিত হয়ে আছে। সন্ধে নেমে এসেছে যে পিটপিট আলোয় খুলনায় চৌধুরী বাড়ির বাগানখানায় যেন বিভিন্ন ধরনের ফুলগুলো নিজের সৌন্দর্য মেলে ধরেছে। রেখা বেগমের মুরগিগুলো নিজের নিরে ফিরে যেতে যেতে তার স্বরে ডাকছে। আকাশ পানে নাম না জানা পাখিগুলো ডানা মেলে উড়ে যাচ্ছে নিজের অস্থায়ী ঠিকানায়। কায়নাত মুচকি হাসলো। চৌধুরী বাড়ির বিশাল দরজায় পা রেখে পেছনে কায়নাতের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন আজগর চৌধুরী। কায়নাত এবং নিধি আজ বাসে এসেছে। বাস স্ট্যান্ড থেকে আজগর চৌধুরী গিয়ে নিয়ে এলেন দুই নাতনিকে। নিধি কায়নাতকে রেখে বাড়ি প্রবেশ করলো। পিছু ফিরে বলল, আসসালামু আলাইকুম ভাবি, আসেন ভেতরে। কায়নাত খিলখিল করে হেসে উঠল। মুখের উপর নিকাবটা উঠিয়ে পা রাখলো অন্দরে। ড্রয়িং রুমে বাড়ির মেয়েরা কায়নাত আর নিধির অপেক্ষায় বসেছিল এতক্ষণ। ওরা ফিরতেই মাহি, জয়া, সুহাস সব ছাপিয়ে পড়ল। কায়নাতকে সুহাস শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, ও মা, দাদি, কই তোমরা? দেখো ওরা চলে আসছে। কায়নাত হেসে ফেলল। সুহাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ছাড়ো, মরে যাবো এইভাবে ধরে রাখলে। সুহা ছেড়ে দিল। উৎফুল্ল হয়ে বলল, যাদব মেয়ে, ওইখানে গিয়ে আমাদের ভুলেই গেছিস? ভুলিনি, কলেজ থাকে সেভাবে সময় হয় না। রান্নাঘর থেকে দৌড়ে বের হলেন আতিয়া বেগম। রেখা বেগম এলেন পিছু পিছু। আতিয়া বেগম কায়নাতকে দেখে টুকরে উঠলেন। যত্ন করে বুকের মধ্যে আবদ্ধ করে আদরে হাত রাখলেন মাথায়। কায়নাত দাদিকে দেখে চোখের পানি ধরে রাখতে পারল না, বাচ্চাদের মতো কেঁদে উঠল। আতিয়া বেগম বললেন, কতদিন পর তোরে দেখলাম বনু, ভালো আছিস তুই? কায়নাত মাথা নাড়ল, বলল, খুব ভালো আছি। তোমরা সবাই কেমন আছো?
ভালো, খুব ভালো। তোর কথা শুনে আমি এখন আরো বেশি ভালো আছি। তোর কথা খুব মনে পড়ে। বলতে বলতে গলা ভিজে এলো আবার। কায়না দাদিকে নিজের থেকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিল, গাল টেনে দিয়ে মুচকি হেসে বলল, বুড়ি, কান্না থামাও। এখন এসেছি না, তোমার শাড়ির আঁচল ছেড়ে যাবই না আমি, দেখে নিও। আতিয়া বেগম হেসে ফেললেন, বললেন, যাস না, আমার কাছে থেকে যা। একে একে সবার সাথে দেখা করলো কায়নাত। ড্রয়িং রুমেই গায়ের বোরকাটা খুলে ওড়না মাথায় দিল। শুকনো ঢোক গিলে আশেপাশে তাকিয়ে লতা বেগমকে খুঁজলো, কিন্তু পেল না। আতিয়া বেগম ওর পাশেই বসে আছেন। রেখা বেগম কায়নাত ও নিধির জন্য ঠান্ডার শরবত এনে দিলেন। কায়নাত গ্লাস হাতে নিয়ে আতিয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, দাদি, ছোট গিন্নি কোথায়? আতিয়া বেগম কায়নাতের মুখপানে তাকালেন। মেয়েটার কি ভাগ্য, নিজের জন্মদাত্রী মাকে মা বলে ডাকতে পারে না। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আব্দুর ওকে নিয়ে ময়লা পোতা মরে গেছে, লতার নাকপুল ভেঙে গেছে, তাই নতুন একটা কিনতে গেছে। ও, বেশ ভালো। হাসান ভাই আর নাজিন ভাই কোথায়? হাসান বোধহয় এখনো নাক ডেকে ঘুমাচ্ছে, আর নাজরিন বাইরে গেছে, চলে আসবে একটু পরেই। কায়নাত মাথা নেড়ে বলল, তাহলে আমি ফ্রেশ হয়ে নিচে আসি। হ্যাঁ হ্যাঁ, যা গিয়ে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নে। কায়নাত সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। আজগর চৌধুরী কায়নাতের ঘরেই ব্যাগ রেখে গেছেন। কায়নাত দরজা ঠেলে ঘরে ঢুকেই চোখ বন্ধ করে ফেলল। সেই চিরচেনা একলা সময়ের সাথী এই ঘর। ঘরের প্রত্যেকটা কণা কায়নাত নজর রাখলো। পুরো ঘরে যেমন করে রেখে গিয়েছিল ঠিক তেমনই রয়েছে ঘরটা। কায়নাত এগিয়ে গেল ঘরের ভেতর। ঘরের ফ্যান ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে বসলো। ক্লান্ত চোখে চারপাশটা দেখে নিল একবার। এই বাড়ি ছেড়েও একদিন চলে যেতে হবে ভাবলেও বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কপাল বুঝি কারোর এত খারাপ হয়? সে দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। বিছানায় শরীর মেলে দিতেই চোখের পাতা বন্ধ হয়ে এলো। গভীর টানে টেনে নিয়ে গেল বোধহয় ঘুমের দেশে, যেখানে কষ্ট নেই, অভিমান নেই, বুকের যন্ত্রণা নেই, শুধু আছে শান্তি। ভাই, তোর ঘরের শান্তি নষ্ট করতে এলাম। অর্ণ আর চোখে স্বার্থর বদনখানা দেখে গম্ভীর কণ্ঠে বলল, ঘরে শান্তি তোর চেহারা দেখেই ঘুমাতে চলে গেছে। স্বার্থ মুখ বাঁকালো। অর্ণর পাশে এসে বসে বলল, জান একটা কথা বলি? বলার আগেই জানিয়ে দিলি, বল। তোর ডংমারানি ছোট বোন যদি আমাকে ভাগ্যক্রমে একটু বেশি করে চা দেয়, সেটা মানে কি? তার মানে তোর চায়ের প্রতি অতিরিক্ত লোভ জন্মাচ্ছে? না রে ভাই, ওই চায়ের কাপটা গরম ছিল, কিন্তু তার চোখে চাহনি ছিল আরো গরম। আমি যদি এখন এক কাপ গরম পানি ঢেলে দিই তোর মুখে, তাহলে তোর চাহনি চিরতরে ঠান্ডা হয়ে যাবে। স্বার্থ না কুচকালো। শালার সম্বন্ধে সে আরাম করে পায়ের উপর পা উঠিয়ে বসে বলল, জানো, আমি ভাবছি তোর বোনকে না পেলে তোকে বিয়ে করে আমার জামাই বানিয়ে ফেলবো। আমাকে জামাই বানাতে চাইলে আগে তোর নামে একটা রক্তচাপের রিপোর্ট চাই। স্বার্থ কপাল কুচকে বলল, কেন? অর্ণ ভ্রুনা তুলে ফোনে দৃষ্টি রেখে বলল, কারণ আমার শক্তি বেশি। হতভম্ব হয়ে গেল স্বার্থ। শুকনো ঢোক গিলে মাথা চুলকে বলল, শালা, তোর রুচি খারাপ। বিয়ে করা বউকে রেখে আমার সাথে শুতে যাচ্ছিস? আমি না, তুই নিজেই আমার কাছে আসতে চাইছিস। স্বার্থ এবার টপিক বদলানোর জন্য খুক খুক করে কেসে উঠল, বলল, তোর চোখে আজকাল আইল্যাশের মতো এত দুঃখ লেগে থাকে কেন? হাস্যকর প্রশ্ন করিস না। হাস্যকর? তোর মধ্যে কি ওয়াইফাই কানেকশন নেই? অর্ণ চোখ তুলে স্বার্থর দিকে তাকালো। একটা সিগারেট ধরিয়ে ঠোঁটে রেখে বলল, তোকে দেখলেই কানেকশন কেটে যায়। বাহ, পুরো দিনে সবে মাত্র মুখ খুললো তোর। কি ব্যাপার, কায়নাতের নাম কেউ নিয়েছিল নাকি? ওর নাম মুখে আনবি না। স্বার্থ ভ্রু নাচিয়ে বলল, সামথিং সামথিং না? উহুম। বিরক্ত হোস? স্বার্থ উঠে দাঁড়ালো। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পকেটে হাত রাখলো। বাইরে দৃষ্টি রেখে বলল, ও যে সাদের শালিকাটাও ভাবছে অর্ণ চৌধুরীর মুখে আবহাওয়া আজ ভীষণ খারাপ। অর্ণ বিরক্ত হলো ভীষণ। স্বার্থ অর্ণকে রেগে যেতে দেখে পরনের লুঙ্গিটা টান টান করে বলল, তোর বোনকে একটু গরম গরম চা দিয়ে যেতে বল। চায়ের সাথে বিষ খেয়ে বসে থাক, হারামজাদা।
স্বার্থ চুপসে গেল। বেয়াদব মার্কা একটা সম্বন্ধী হয়েছে। শালা সব সময় মুখটা শুটকি বানিয়ে রাখে। অর্ণ উঠে দাঁড়ালো, ঘরের বাইরে যেতে যেতে বলল, চল একটু হেঁটে আসি। সন্ধ্যা পেরিয়েছে খানিকক্ষণ আগে। শুনশান চৌধুরী বাড়ির সামনের খোলা রাস্তায় স্বার্থ আর অর্ণ হাঁটছে। সাথে শেহির কিংবা মেহেরাব নেই। দুজন নিঃশব্দে পাশাপাশি হেঁটে যাচ্ছে। অর্ণর ভাবভঙ্গি গম্ভীর। স্বার্থ বেশ কিছুক্ষণ চুপ থেকে শুধুই বেরস্কো নাকি ও দাদাবাড়ি এসেছে? অর্ণ নিঃশব্দে মাথা নাড়ল। স্বার্থ বলল, পড়োশির কারণেই ওর সাথে তোর ঝামেলা হয়েছিল। তাহলে এখন যখন পড়োশি ওর হয়ে গেছে, আবার তোর পিছনে লাগেছে কেন? পড়শির কারণেই। পড়োশি? পড়োশি কারণে কেন? অর্ণ চাপা নিঃশ্বাস ফেলে বলল, পড়শি শুধু ভেরেস্কোর পাওয়ার আর টাকা দেখে ওর কাছে গেছে, কিন্তু আমাকে ভুলতে পারেনি। চরিত্রহীন হলে যা হয় আর কি। বা ও যদি আমার কলিজায় হাত দেওয়ার সাহস দেখায়, তাহলে আমি ওর অস্তিত্বই মুছে ফেলবো। স্বার্থ মুখ বাঁকালো, দাঁত কিরমির করে বলল, তো মরে যাওয়া উচিত। এমন ফুলের মতো একটা ছোট্ট মেয়েকে এত কষ্ট দিচ্ছিস, আবার ওর দিকে কেউ তাকালে তাকে জানও মেরে ফেলতে চাচ্ছিস। আসলে তুই চাস কি? তোর জান। কি? ছিটকেলো কথাটা স্বার্থর মুখ থেকে। অর্ণ ঘাড় ঘুরিয়ে দৃষ্টি দৃঢ় মেলে বলল, ফুলের মতো মেয়ে কাকে বলছিস? তোর কি মরার ইচ্ছে হয়েছে? ফুল বলেছিল বলে জানে মাতে যাচ্ছিস? চাইছি। স্বার্থ হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারল না। লুঙ্গির গিট থেকে ফোন বের করে বলল, আমার ইম্পর্টেন্ট কল এসেছে, এখনই যেতে হবে। বলতে না বলতেই অর্ণ স্বার্থর ফোনটা ছো মেরে নিয়ে নিল নিজের হাতের মুঠোয়। দেখলেও কেউ কল করেনি। অর্ণ চোখ ছোট ছোট করে শুধায়, যা বলেছি সেটা কর, বেশি বাড়াবাড়ি করলে এর ফল ভালো হবে না। স্বার্থ অসহায় মুখ বানিয়ে নিজের মাথার চুল খামচে ধরল। অর্ণর হাত থেকে ফোন নিয়ে পিছু ফিরে হাঁটতে হাঁটতে বলল, চল শালা সম্বন্ধী, তোর বোনের সাথে একটু দেখা করে আসি। অর্ণ এবং স্বার্থ চৌধুরী বাড়ি ফিরতেই ড্রয়িং রুমে দেখা মিলল নুসরাতের সাথে। নুসরাত সোফায় বসে বসে লিচু খাচ্ছে। প্রেমের লুক দেখেই কেসে উঠল খুক খুক করে। অর্ণ নুসরাতের পাশে গিয়ে বসে পানি এগিয়ে দিল, মাথায় হাত বুলিয়ে বলল, আস্তে খা, এমন গরুর মতো খাচ্ছিস কেন? নুসরাত পানি খেয়ে চোখ বড় বড় করে স্বার্থর দিকে তাকিয়ে বলল, তুমি লুঙ্গি পরে বাইরে ঘুরছো স্বার্থ ভাইয়া? স্বার্থ নুসরাতের সামনে এসে বসলো, বলল, কয়েকদিন পর তো বোনকে বিয়ে করে আমি বিবাহিত পুরুষ হয়ে যাব। এখন বিবাহিত পুরুষরা তো লুঙ্গিই পরে, তাই না? অন্য ভাই তো পরে না। ও পরে না কারণ ওর কাজ নেই, সব নষ্ট, মানে অচল। কিন্তু আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই। নুসরাত কপাল কুঁচকে বলল, মানে? অর্ণ কটমট করে স্বার্থর দিকে তাকালো। স্বার্থের চুল টেনে ধরে সিঁড়ির দিকে এগিয়ে নিয়ে যেতে যেতে বলল, চল তোকে দেখাই সমস্যা আমার নাকি তোর। স্বার্থকে নিয়ে অর্ণ দোতলায় আসতেই স্বার্থ জোর করে নিজেকে ছাড়িয়ে নিল। চোখ বড় বড় করে অর্ণর দিকে তাকিয়ে বলল, তুই কি গে অর্ণ? এজন্যই বুঝি বিয়ে করা বউকে এখনও তোর ঘরেই আনিসনি, তাই না? ছি, তুই শেষে আমার সাথে ভাবতে শরম করছে আমার। দুদিন পর তোর বোনের বাচ্চার বাপ হব, আর তুই কিনা আমার সাথেই। অর্ণর আগে টকবক করছে, সব বাদরের দল জুটেছে কপালে। অর্ণ তিনতলার সিঁড়িতে পা রেখে গমগমে কণ্ঠে বলে গেল, আমার বোনকে তোর সাথে বিয়ে দেব না আমি। দরকার হলে আজীবন এই বাড়িতেই আমার কাছে রেখে দেব। স্বপ্ন দেখা বন্ধ করে দে। কায়নাত ঘুম থেকে উঠে দেখলো ঘড়ির কাঁটায় রাত 9টা বেজে 27 মিনিট। কায়নাত আড়মোড় ভেঙে হাত মুখ ধুয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে নিধি বসে আছে দাদির পাশে। একটু পরেই খাবারের ব্যবস্থা করা হবে। কায়নাত দেখলো লতা বেগম ডাইনিং টেবিলে বসে খাবার এনে রাখছেন। লতা বেগমকে দেখেই যেন বুকটা ধক করে উঠল। এই মহিলা তার জন্মদাত্রী মা, অথচ সে মায়ের সামনে গিয়ে জাপটে জড়িয়ে ধরতে পারছে না, কিংবা কায়নাতের একটু ইচ্ছে করছে না লতাকে জড়িয়ে ধরে থাকতে। সে লম্বা শ্বাস টেনে লতার নিকটে গিয়ে গেল। লতা কায়নাতকে দেখে মুখ গম্ভীর করলেন। কায়নাত সালাম দিয়ে বলল, ভালো আছেন ছোট গিন্নি? লতা বেগম বললেন, ভালো আছি, তুই ভালো আছিস? জি, আল্লাহ ভালো রেখেছেন। আচ্ছা। ছোট্ট একটা বাক্য বলেই তিনি সরে গেলেন। কায়নাতের ঠোঁটের কোণায় এক চিলতে হাসি। নিদারুণ ব্যথায় বুক ফেটে যাচ্ছে। এই দুঃখ কি কখনো শেষ হবার নয়?
সে দীর্ঘশ্বাস ফেলল, এগিয়ে গিয়ে সোফায় বসলো দাদির পাশে। তখনই সদর দরজা পেরিয়ে প্রবেশ করলো শ্যামবর্ণের কালো পাঞ্জাবি পরিহিত নাজনীন। কায়নাত সেদিকেই তাকিয়েছিল। হঠাৎ নাজনীনকে দেখে মুচকি হাসলো, গলা চড়া করে বলল, নাজির ভাই ভালো আছে? নাজনীনের পা থেমে গেল এই একটা ডাকে। অতি পরিচিত সেই কণ্ঠে বুকের ভেতর ধুক ধুক করে শুরু করলো। মস্তিষ্ক যেন বারে বারে বলছে, নাজনীন, তুই ভুল শুনেছিস। নাজনীন শুকনো ঢোক গিলে সামনে তাকালো। ওই তো কায়নাতের মুখে মিষ্টি হাসি, যে হাসিতে নাজনীন হাজারবার নিজেকে খুন করেছে। কায়নাত উঠে এলো, সামনে এসে বলল, এত রাত অবধি কোথায় ছিলে নাজির ভাই? নাজনীন গলা ভেজালো, কপাল বেয়ে ঘাম ছুটে যাচ্ছে। সে অস্থির হয়ে বলল, পরে কথা বলি বুড়ি, আগে আমি একটু ফ্রেশ হয়ে আসি। বলেই হনহন করে সামনে থেকে চলে গেল। কায়নাত কপাল কুঁচকে ওর চলে যাওয়া দেখলো, বিড়বিড় করে বলল, ওনার আবার কি হলো? রাতে খাওয়া দাওয়া হলো। নাজনীন খেতে নিচে নামেনি, তাই তাকে ঘরে খাবার দিয়ে আসা হয়েছিল। কায়নাত খাওয়া দাওয়ার পর বিশাল ছাদে এসে এক কোনায় পাটি বিছিয়ে বসলো। খানিকক্ষণ পর আতিয়া বেগম উঠলেন ছাদে। চাঁদের আলোয় আলোকিত দেখলেন কায়নাত চুপচাপ পাটিতে বসে আছে। তিনি এগিয়ে গেলেন, কায়নাতের পাশে বসতেই কায়নাত দাদিকে দেখে মুচকি হাসলো। দাদির কোলে মাথা রেখে আকাশ পানে তাকিয়ে বলল, দাদি তুমি এত ভালো কেন? আতিয়া বেগম কায়নাতের মাথায় হাত বুলিয়ে দিলেন, কারণ আমি তোর দাদি। আজ তোমায় আমার হৃদ মাজারে লুকানো কিছু কথা বলি বুড়ি। বল। কায়নাত বেশ কিছুক্ষণ চুপ রইল, লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দাদি জানো, এই বুকের ভেতর কত কিছু জমে আছে। আমার বুকের চিৎকার কারো কাছে পৌঁছায় না। সবার সামনে আমি চুপ করে থাকি, হাসি খুশি থাকি, কিন্তু ভেতরে ভেতরে আমি একটা কাচের ভাঙা গ্লাসের মতো চূর্ণ বিচূর্ণ। জোর করে বিয়েটা মানতে হয়েছিল, ভালোবাসা তো ছিলই না। আর এখন এখন তোমার নাতিও আমায় ছেড়ে চলে যেতে চায়। ভালো না বেসে তার প্রতি কেন এত টান দাদি? আমি তো কখনো জোর করিনি, শুধু একটু বুঝে নিলেই হতো। আমার চোখের ভাষা কেউ পড়ে না দাদি, কেউ না। দাদির কোষ শক্ত করে আঁকড়ে ধরে কায়নাত চোখ বুজে ভেজা গলায় বলে, তোমার কোলে এলেই মনে হয় কেউ একজন আছে যে আমার ভীষণ আপন, একদম আত্মার মিলন। মনে হয় কেউ একজন আছে যে আমাকে একটু হলেও বোঝে। এইটুকুই তো চেয়েছিলাম, একটু বোঝা, একটু নিজের বলার মতো মানুষ। দাদি হয়তো মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছেন। কায়নাতের কপালে এক ফোঁটা চোখের পানি ছিটকে এলো। সে ভেজা গলায় আবার বলল, আজ একটা কথা না বলে পারছি না দাদি। এই বুক কেমন যেন ভার হয়ে গেছে, আর টানতে পারছি না আমি, জানো। আমি ভেবেছিলাম সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে সবটা। ভেবেছিলাম তোমার নাতি আর আমার মাঝে হয়তো একটা বোঝাপড়া গড়ে উঠবে। ভালোবাসা না থাকুক, একটু সহানুভূতি, একটু পাশে থাকার অনুভূতি তো থাকবে। কিন্তু ওনার চোখে আমি সবসময় একটা জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্ক ছিলাম। কখনো তার স্ত্রী হয়ে ওঠা হয়নি দাদি। একটা ছায়া হয়ে থেকে গেছি, কাঁধে থাকা একটা দায়িত্বের মতো। চোখের পানি গড়িয়ে দাদির শাড়ির আঁচল ভিজে গেল। তবুও আমি চুপ ছিলাম। না ভালোবেসে বিয়ে করলেও আমি ওনাকে ভালোবেসে ফেলেছিলাম দাদি। হ্যাঁ, আমি ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, ওই রুক্ষ, সেই কঠিন, সেই রাগী ছেলেটাকে আমি, যে মুখে কিছু বলে না কিন্তু নীরবে আমার জন্য অপেক্ষা করে। আর যখন উনি নিজেই আমায় বললেন আমি তোমাকে ছেড়ে দেব, তখন আমার মনে হয়েছিল আমার জানটা কেউ টেনে ছিঁড়ে বের করছে। বিশ্বাস করো দাদি, আমি ওনাকে তবু কিচ্ছুটি বলিনি। কিন্তু জানো, আমার না বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। এই যন্ত্রণা কিভাবে বোঝাবো আমি তোমায়? একটা সম্পর্ক শেষ হয়ে গেলে শুধু একটা মানুষ চলে যায় না দাদি, সাথে করে নিয়ে যায় শত শত আশা আর হাজারটা স্বপ্ন। কায়না দাদির হাতের মুঠো ধরে ফিস ফিস করে বলল, আমি কাঁদি না দাদি, কারোর সামনে কাঁদি না। তোমার কোল ছাড়া আমি কোথাও কাঁদি না। এই কোলটাই তো আমার একমাত্র আশ্রয়, যেখানে আমি আমি কিছু না বলেও সব বলে ফেলতে পারি। আতিয়া বেগম শুধু কায়নাতের মাথায় হাত বুলিয়ে যান। শান্ত গভীর দৃষ্টিতে নাত বউকে দেখেন, যেন তার চোখে লেখা, তুই আছিস, তোর পাশে আমি তো আছি।
রাতের বেলায় ঝিঝি পোকাগুলো গুনগুন করে কানের অবস্থা ঝালাপালা করে দিচ্ছে। এখন প্রায় রাত 12টার কাছাকাছি সময়। খুলনায় চৌধুরী বাড়ির বিশাল ছাদের এক কোনায় বসে ঠোঁটে জ্বলন্ত সিগারেট রেখে বসে আছে নিঃশব্দে এক যুবক। সে হচ্ছে নাজনীন। ঘণ্টাখানিক আগে কায়নাত আর দাদির সকল কথোপকথন শুনেছে। কায়নাতের প্রত্যেকটা বলা কথা তার বুকে গিয়ে লেগেছে। কায়নাত আজ নিজের মুখে স্বীকার করলো ও অর্ণকে ভালোবাসে। সেই রাগী রুক্ষ ছেলেটাকে। নাজনীন এক চিলতে হাসল। চারপাশটা স্তব্ধ, শুধু নাজনীনের নিঃশ্বাসের শব্দ আর দূরের কোথাও কুকুরের হালকা ঘেউ ঘেউ ডাক শোনা যাচ্ছে। ছাদের ধারে বসে আকাশের দিকে তাকিয়ে আছে সে। এক হাতে মাথা চেপে ধরে অন্য হাতে ধরা সিগারেট ফুঁকছে। নাজনীন চোখ বন্ধ করে ফিসফিসিয়ে বলে, তুমি কি জানো কায়নাত, আমি আজও তোমার জন্য জেগে থাকি। চারটা আজও তোমার মনে করায়, একদম তোমার ঘরের প্রত্যেকটা কোণার মতো। একদিকে ঝলমলে আলো, আরেকদিকে ছায়া। তুমি হাসলে অন্য কারোর জন্য, আর আমি দাঁড়িয়ে রইলাম শুধু ছায়ার দিকটায়। হঠাৎ একটা হাওয়া বইল, নাজনীনের চুলগুলো এলোমেলো করে দিল। সে চোখ মেলে তাকালো আকাশের দিকে। তুমি ভালো থেকো, এটাই বলি সব সময়। কিন্তু জানো, কেমন জানি একটা অপূর্ণতা নিয়ে ভালো আছো তুমি। যেন আমার কষ্টটা তোমার বুকের ওপারে গিয়ে একটু ছুঁয়ে আসে। তার কণ্ঠ স্বাভাবিক, কিন্তু তাতে অভিমান নেই, আছে কেবল ভালোবাসার একটা শান্তি, অথচ ক্ষতবিক্ষত দরণ। তোমার হাতে হাত রাখা হতো না হয়, তবু তুমি একটু বুঝতে কায়নাত। আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম ভুলে, আর তুমি হয়তো ঠিকই ভুলে গেছো। চাঁদের আলোয় তার চোখে জল চিকচিক করে ওঠে। সে মুখ ফিরিয়ে হাসে, একটা ক্লান্ত, পরাজিত, অথচ অদ্ভুতভাবে সুন্দর হাসি। ভোর সকালে কায়নাত ঘুম থেকে উঠে গোসল করলো। রাতে কারেন্ট চলে গিয়েছিল, তার জন্য ঘেমে নিয়ে একাকার। গোসল সেরে ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে জামা কাপড়গুলো ছাদে ছড়িয়ে দিয়ে এলো। এখনো আলো ফোটেনি তেমন। আজান দিয়েছে খানিকক্ষণ আগে। কায়নাত নিচে এসে মাথায় হিজাব জড়িয়ে জায়নামাজ বিছিয়ে এক পাশে তসবি আর পাশেই কোরআন রেখে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে ঘণ্টাখানি কোরআন তেলাওয়াত করে উঠে দাঁড়ালো। মনটা ভীষণ ফুরফুরে লাগছে এখন। সে জানালার পর্দা সরিয়ে দিতেই হালকা আলোয় আলোকিত হলো পুরো ঘর। কায়নাত মুচকি হাসলো, মাথায় হিজাব খুলে ওড়না পেঁচালো। ফোন হাতে নিয়ে দেখলো নিশার ফোন থেকে 3বার কল এসেছিল। রাতে কায়নাত শুষ্ক ঠোঁট ভিজিয়ে সময়টা দেখে নিল। এখন তো ভোর, নিশা নিশ্চয়ই এখনো ঘুমে। ওকে কল দিয়ে ডিস্টার্ব করা ঠিক হবে না। কায়নাত ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলো। রেখা বেগম ও আতিয়া বেগম উঠে গেছেন, কাজেও লেগে পড়েছেন। কায়নাত হেঁটে হেঁটে সদর দরজা বেরিয়ে এলো। মুরগির ঘরে দরজা খুলে দিতেই ঝনঝন করে বেরিয়ে এলো অসংখ্য দেশি মুরগির সাথে কিছু ছাও। কায়নাত ঠোঁট প্রসারিত করে হাসলো। বাড়ির ভেতরে গিয়ে জাল নিয়ে এলো ওড়নায়। বাহিরে এসে ছিটিয়ে দিতেই মুরগিগুলো একত্রিত হলো। মাথার উপর দিয়ে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে। কায়নাত খুব করে মনে পড়লো ঢাকায় অন্যদের বাড়ির ফুলে ভরা বাগানটার কথা। কত রকম ফুল দিয়ে ভরা বাড়িটা, আর দেখা হবে না হয়তো। সে দীর্ঘশ্বাস ফেলে বাগানের দিকটা এগিয়ে গেল। নতুন নতুন কিছু গাছ লাগানো হয়েছে। দেয়ালের অপর পাশে পুকুরের পানির শব্দ আসছে। নিশ্চয়ই হাসান আর নাজনীন মিলে মাছ ধরতে নেমেছে। কায়নাত ভালো করে মাথা ঢেকে বাড়ির মেন গেট পেরিয়ে ডান সাইডে এলো। পুকুরে নাজনীন আর হাসান মিলে মাছ ধরছে। কায়নাত পুকুরের ডাঙায় দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলল, তোমরা দুই ভাই কি মানুষ হবে না? এই ভোর সকালে না আমি তোমাদের পুকুরে নামতে মানা করেছিলাম, ভুলে গেছো? হাসান হতভম্ব হয়ে কায়নাতের দিকে তাকালো আর চোখে নাজনীনের শান্ত মুখশ্রী দেখে মিনমিন করে বলল, বুড়ি, তুই যাওয়ার পর থেকে একদিনও পুকুরে নামিনি। আজ তুই আসিস বলেই নেমেছি। তুই না এই পুকুরের মাছ খেতে পছন্দ করিস? তাই বলে এই ভোর সকালে? এখনই তো সময় মাছ ধরার। তুমি আমার সময় শেখাচ্ছ? আর যদি দেখেছি বা শুনেছি এই ভোর সকালে মাছ ধরতে দুজন পুকুরে নেমেছো, তাহলে আমার সাথে আর কখনো কথা বলবে না তোমরা। রেগে যাচ্ছিস কেন? নামবো না আর। হাসানের কথা শেষ হতেই বাড়ির ভেতর থেকে নিধি বেরিয়ে এলো। এসে কায়নাতের পাশে দাঁড়ালো। কায়নাত পায়ের জুতা খুলে সেখানে বসলো আরাম করে। ওর দেখা দেখি নিধিও বসলো। হাসান, নিধি আর কায়নাত মিলে গল্প করলো কিছুক্ষণ। শুধু সেখানে নাজনীন ছিল শক্ত পাথরের মতো চুপচাপ। সে শুধু তার রাগিনী রানীর মধুর কণ্ঠস্বর শুনে গেছে। প্রাণ যে ভরে না এই মেয়ের কণ্ঠ শুনে। কি দুর্ভাগ্য তার। নিজের কাছে আগলে রেখেও ভালোবাসার মানুষটাকে ঘরের বউ করে নিজের একান্ত নারী বানিয়ে রাখতে পারল না। হাসান
হাসান পুকুর থেকে উঠে এলো। নাজনীন কিছুক্ষণ পর উঠল। কায়নাত বড় পাতিলে উকি মেরে মেরে দেখছে আজ কি কি মাছ ধরেছে। নিধি পাতিলটা ধরে বাড়ির দিকে হাঁটা ধরলো। হাসান বলল, বুড়ি চল বাড়ি যাই, চা বানানোর জন্য রান্নাঘরে দৌড়ে যাবি বুঝলি। কায়নাত ছোট কামড়ে হাসলো, মৃদু মাথা নাড়িয়ে বলল, অবশ্যই যাব। বাড়ির ভেতরে পা রাখতেই আতিয়া বেগম হাতে ফোন নিয়ে কায়নাতের নিকটে গিয়ে এসে বললেন, নে তোর শাশুড়ি ফোন দিয়েছে। কায়নাত হাত বাড়িয়ে ফোন নিল, কানে ধরে সালাম দিল। বেহরুজ বেগম সালামের উত্তর নিয়ে বললেন, কেমন আছো কায়নাত? জি আম্মু, আল্লাহ ভালো রেখেছেন। আপনার আব্বুর শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ। কি করছো? বাইরে গিয়েছিলাম একটু। হাসান ভাই আর নাজিন ভাই মিলে মাছ ধরলো পুকুর থেকে। বেহরুজ বেগম বেশ কিছুক্ষণ কায়নাতের সাথে কথা বললেন। কায়নাত আতিয়া বেগমের কাছে ফোন দিয়ে নিজের ঘরে ফিরে এলো। ফোন হাতে নিতেই দেখলো হোয়াটসঅ্যাপে নিশার মেসেজ এসেছে। তাড়াতাড়ি অ্যাপ ওপেন করে ইনবক্সে ঢুকলো। একটা ভিডিও পাঠিয়েছে নিশা, যেখানে দেখা যাচ্ছে সকাল সকাল রাগী গম্ভীর অর্ণ বাগানে এসে বেতের চেয়ারে বসে চা খাচ্ছে আর মালির সাথে কি নিয়ে যেন কথা বলছে। গায়ে ধূসর রঙা একটি টি শার্ট, এলোমেলো চুলে লোকটাকে ভীষণ স্নিগ্ধ লাগছে দেখতে। কায়নাত শুকনো ঢোক গেল। সাথে সাথে নিশা কল দিল। কায়নাত কল রিসিভ করে কানে ধরতেই নিশা বলল, ভাবি গো, কোথায় তুমি? কতদিন দেখি না তোমাকে। কায়নাত খিলখিল করে হেসে উঠল, বলল, খাঁচা থেকে উড়াল দিয়েছি ননদি, আর পাবে না আমায়। নিশা বোধহয় ঠোঁট কামড়ে হাসলো, ফিসফিসিয়ে বলল, শোনো কায়নাত, আজ তোমার জন্য একটা উপহার আছে। উপহার তোমার কাছে পৌঁছালে আমি তোমাকে কল করব, বুঝলে? বলবে কিন্তু উপহারটা তোমার পছন্দ হলো কি না। কিসের উপহার? তোমার আত্মার। খট করে কল কেটে দিল নিশা। কায়নাত হতভম্ব হয়ে কান থেকে ফোন সরিয়ে নিয়ে ভাবলো নিশা আবার কোন উপহারের কথা বলবে। উপহার মানেই আতঙ্ক। প্রথমে ফুল গাছ, তারপর বেহিসেব সাদা রঙের জামা কাপড়, তারপর আবার চিঠি। তাহলে এখন আবার কিসের উপহার? কায়নাত ভাবলো না বেশি। কে জানে কি আছে কপালে। হসপিটালে প্রেমের ভীষণ ব্যস্ত দিন যাচ্ছে। আজকাল রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ হারে। কিছুক্ষণ আগে দুপুরে আজান দিয়েছে, সে নামাজে দাঁড়িয়েছিল। একটু পরে আবার পেশেন্ট দেখতে হবে। খবর নিয়ে সবে মাত্র বসেছে সে। ফোন চেক করে দেখলো নিধি নাম্বার থেকে কল আসেনি। সে বেশ কয়েকবার কল করেছিল, তবে নিধি কল রিসিভ করেনি। দীর্ঘশ্বাস ফেলল সে। নিধির সাথে সেদিন খারাপ ব্যবহার করা মোটেও ঠিক হয়নি, কিন্তু প্রেমের মেজাজ খারাপ ছিল ভীষণ। এমন তো নয় নিধির কাছে সে ক্ষমা চায়নি, চেয়েছে তো, কিন্তু নিধি বারে বারে মুখ ফিরিয়ে নিয়েছে। কি বা করার আছে তার? হসপিটাল থেকে সে কিছুতেই খুলনা যেতে পারবে না। দুপুরবেলায় নিশা বাড়ি থেকে খাবার নিয়ে বাবার অফিসে এলো। ভাইয়ের রুমে বসে অন্যর ভেতরের রেস্টরুম থেকে আইসক্রিমের বক্স নিয়ে এসে আবার অফিসের রুমে বসলো। আজ এখানে আসার একটা কারণ আছে। স্বার্থ আজ ভাইয়ের সাথে দেখা করতে এসেছে এখানেই। দুজনকে ফুসুর ফাসুর করে বোঝা বড় মুশকিল। খানিকক্ষণ পর অর্ণ এবং স্বার্থ ঢুকলো রুমে। দেখলো নিশা পায়ের উপর পা তুলে খাওয়ায় ব্যস্ত। অর্ণ কপাল কুঁচকে বোনের বাচ্চামি দেখলো। স্বার্থ চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। নিশা চোখ তুলে তাদের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তোমাদের খাবার নিয়ে এসেছি। অর্ণ ফোঁস করে চাপা নিঃশ্বাস ফেলে টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে হাঁটু গেড়ে বসলো নিশার সামনে। নিশার নাক মুছে দিয়ে বলল, এইভাবে কে খায়? এখনো বাচ্চা তুই? নিশা গাল ভরে হাসলো, বলল, তোমার কাছে তো আমি সবসময় বাচ্চা, তাই না? অর্ণ হঠাৎ হেসে ফেলল। নিশার নাক টেনে দিয়ে বলল, তুই কেন এসেছিস? মা পাঠালো। তোমার বউ তো বাড়ি নেই, তাই আমি নিয়ে এলাম। স্বার্থ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ভাই বোনের কাণ্ড দেখে ফুঁসে উঠল। দাঁত কটমট করে বলল, এখানে যে আমিও আছি সেদিকে কারো নজর আছে? অর্ণ চোখ তুলে তাকালো। তোকে এখন কোলে নিয়ে বসাবো? দরকার হলে তাই করবি। ওই নিশো তো সমস্যা কি? কল দিলে ধরিস না কেন? নিশা কটমট করে তাকিয়ে বলল, 2 দিন যেখান থেকে এসেছিলে সেখানেই যাও। আরে ভাই, আমি ছোট মামার ফ্ল্যাটে ছিলাম, আলিশাদের ফ্ল্যাটে ছিলাম না। নিশা কোনো কথা বলল না। স্বার্থের সাথে কথা বলার মুড চলে গেছে। সে উঠে দাঁড়ালো, অর্ণর দিকে হাত বাড়িয়ে বলল, টাকা দাও ভাইয়া। অর্ণ কপাল কুঁচকে বলল, 2 দিন আগেও টাকা নিলি, এত টাকা দিয়ে করিস কি? নিশা বলল,
তুমি জানো মেয়েদের জিনিসের কত দাম? একটু মার্কেটে গিয়ে দেখো, লাখ টাকায়ও কিছু হবে না। তোর ঘর ভর্তি জিনিস, তবু আরো লাগে। এখন থেকে টাকা পাবি না, আমার সব টাকা তুই খেয়ে শেষ করে দিলি। তুমি কি আমাকে খোটা দিচ্ছ ভাইয়া? স্বার্থ মাঝখান থেকে বলল, এত আটা ময়দা মেখে কি লাভ? সেই তো দিন শেষে আমার ঘরে গিয়ে আটা ময়দা দিয়ে রুটি বানাতে হবে। বিকেলবেলায় বাড়ির সবাই ড্রয়িং রুমে আলোচনায় বসেছেন। হাসান বংশের বড় নাতি, তার বয়স হচ্ছে, বিয়ে শাদী নিয়ে মূলত এই আলোচনা। নাজরিনের বয়স হচ্ছে, বড় ভাইকে বিয়ে না দিয়ে তো ছোট ভাইকে বিয়ে করানো যায় না। আবার নিধির বিয়ের সম্বন্ধ আসছে, শুধুমাত্র হাসানের জন্য নিধির ব্যাপারটা আগানো যাচ্ছে না। কথা হচ্ছে পরশু হাসানের জন্য মেয়ে দেখতে যাবেন তারা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই সপ্তাহ বিয়ের আয়োজন করা হবে। কায়নাত ফ্লোরে বসে আছে বোনদের সাথে, সোফায় সব বড় মানুষ। হাসান চুপচাপ বসে আছে। বিয়ে নিয়ে তার মাথা ব্যথা নেই। আজগর চৌধুরী অনেক ভাবনা চিন্তা করে বললেন, তাহলে পরশু আমার মেয়েকে দেখতে যাব। পরিবারের অবস্থা নিয়ে তোমার কোনো আপত্তি আছে হাসান? হাসান মাথা ঝাঁকিয়ে বলল, আমি আমার স্ত্রীর সাথে সংসার করব, তার পরিবারের সাথে নয়। যাই করেন শুধু আমার অর্ধাঙ্গিনী যেন ভদ্র পরিবারের হয় এবং সাংসারিক। বিশ্বাস রাখো। 32